এনসিপির কিছু ছেলেফেলে এনসিপি যে ন্যাশনাল সিটিজেন পার্টি, এই যে হাসনাত আবদুল্লার পার্টি, তো তাদের কিছু পোলাপান একটা মিছিল করে স্লোগান দিচ্ছে ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত। আর ওই পোলাপানগুলো বলছে হাসনাত হাসনাত। অর্থাৎ অন্য কথায় এরা এখন এই হাসনাতকে চাচ্ছে যে সেনাবাহিনীর প্রধান হিসাবে, তাই না? ওয়াকার না হাসনাত, তো ওয়াকার কে? সেনাবাহিনী প্রধান। তো এখন ওয়াকারকে বাদ দিয়ে যদি হাসনাতকে চায়, তাহলে ওয়াকারের পজিশনই চায়, অর্থাৎ এখন সেনাবাহিনী প্রধান হিসাবে হাসনাতকে চায়। অল্প কিছু বলাবেন, বেশি না, মানে 15-20 জন, এর বাইরে কিছু না। তো এরা আবার ওই যে সেনাবাহিনীর সামনে দিয়েই কিন্তু যাচ্ছিল। তো সেনাবাহিনীর লোকজন মিটি হাসছে, কিছুই বলে নেই। যাই হোক, তারা বীর দর্পে স্লোগান দিতে দিতে চলে গেছে। যদিও আমার কাছে মানে আমি খুবই হালকা টাইপের বললাম, কিন্তু ঘটনা কিন্তু ভয়ঙ্কর। ঘটনা কিন্তু ভয়ঙ্কর। আমরা তো জানি যে বর্তমানে সেনাবাহিনী বস্তুত দেশের একমাত্র সত্যিকার অবলম্বন, অর্থাৎ দেশকে অটুট রাখতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এখন একমাত্র আশ্রয় কিন্তু সেনাবাহিনী। কারণ বাংলাদেশে এখন কোনো সত্যিকার অর্থে কোনো রাজনীতি নাই, কোনো নির্বাচিত সরকার নাই, এবং কোনো সত্যিকার অর্থে কোনো সুষ্ঠু শাসন, আইন শৃঙ্খলা কোনো কিছুই নেই। বাংলাদেশে যে একটা সরকার আছে এটাই অনেক সময় মনে হয় না। সুতরাং এই ক্ষেত্রে একটাই মাত্র সুশৃঙ্খল বাহিনী বাংলাদেশে এখনও বিদ্যমান আছে, যারা এখনও ডিমোরালাইজড হয় নাই, ডিস্ট্র্যাক্ট হয় নাই, এবং এখনও তারা সুশৃঙ্খলভাবে তারা আছে। যদিও তাদের অনেক ব্যর্থতা আছে, তাদের কর্মকাণ্ডের হয়তো বিভিন্ন সমালোচনা করা যেতে পারে, বাট তারপরেও এখনও তারাই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র অবলম্বন, এটা বলতেই হবে। এখন এই এনসিপি পার্টি, অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি, তারা স্লোগান দিচ্ছে যে ওই সুশৃঙ্খল বাহিনীর প্রধান হিসাবে তারা হাসনাত আবদুল্লাহকে চায়, তাই না? কি দুর্দান্ত ব্যাপার, এবং একই সঙ্গে ভয়ঙ্কর, একেবারে গায়ে লোম শিউরে যাওয়ার মতো ভয়ঙ্কর। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের স্লোগান কেন তারা দিচ্ছে? একেবারে সোজা হিসাব, তারা চাচ্ছে যে সেনাবাহিনী লোকজন যেন তাদের উপর ঝাঁপিয়ে পড়ুক এবং কিছু লোককে পিটাক বা ধরে নিয়ে হাজতে ঢুকাক, অথবা যে হাসনাত বা সার্জিস বা ওই যে সমস্ত সমন্বয়ক যারা ছিল বা আছে, এখন তো আর সমন্বয়ক না, এখন তারা রাজনৈতিক দলের নেতা, তো তাদের কিছুকে ধরে টরে নিয়ে যাক, জেল হাজতে ঢুকাক। কেন এটা চায়? কারণ হচ্ছে তারা অলরেডি বুঝে গেছে গত 7.5 মাস ধরে তারা গোটা বাংলাদেশে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার এই ন্যারেটিভ দিয়ে যাদেরকে জনগণের কাছে ধিকৃত করার ব্যাপক প্রচেষ্টা চালিয়ে গেছে। কিন্তু পরিবর্তে তারা যে খুব গণতান্ত্রিক, তারা যে মানুষের মূল্যবোধ বোঝে বা মানুষকে মর্যাদা দেয়, তা আমরা দেখিনি। বরং দেখা গেছে যে তাদের সময়ে অনেক ক্ষেত্রে তাদের নেতৃত্বেই বাংলাদেশে প্রচণ্ড রকম অরাজক ঘটনা ঘটছে। তারা যখনই মন চেয়েছে অমুকের বাড়ি গিয়ে আক্রমণ করে ভাঙচুর, লুট, তরাজ, এগুলো আমরা প্রতিনিয়ত দেখছি, তাই না? ফলে হচ্ছে কি, ওই 5 আগস্টে বাংলাদেশের সাধারণ মানুষের, এমনকি খোদ আওয়ামী লীগের লোকজনেরও কিন্তু এদের উপরে একটা বিরাট একটা স্নেহ, মমতা, ভালোবাসা এবং সমর্থন তৈরি হয়েছিল এবং মনে করছিল যে এরা হয়তো বাংলাদেশে একটা নতুন আলো দেখাতে পারবে, নতুন দিশারি হিসাবে এরা আবির্ভূত হতে পারবে। কিন্তু খুব অল্প দিনের মধ্যে এদের কর্মকাণ্ড এবং এদের ওই যে এরা নিজেরা বলে না সেখানে নাকি ফ্যাসিস্ট, তো এদের বক্তব্য দেখা গেল যে সেই কাহিনীর থেকে আরও 10 গুণ বেশি ফ্যাসিস্ট। অর্থাৎ এদের কথাই আইন, এবং এদের কথার অগ্রাহ্য হওয়ার কোনো সুযোগ নেই, এবং এদের কথাকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এবং এদের সমালোচনাও করা যাবে না, এদের কোনো কর্মকাণ্ড নিয়ে কোনো কথা বলা যাবে না। কথা বললে এরা কিন্তু সাথে সাথে দল নিয়ে হাজির হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু এরা একটা রাজনৈতিক দল গঠন করে ফেলছে, এখন তো আর আগের মতো ওই মব এটা করতে পারছে না, বিভিন্ন জায়গায় গিয়ে এখন আর দল বেঁধে হামলা টামলা এগুলো করতে পারছে না। কারণ এখন যদি করে, এখন যেহেতু রাজনৈতিক দল, তাহলে অন্যান্য রাজনৈতিক দল যেভাবে আচরণ করবে এদেরকে তো সেভাবেই আচরণ করতে হবে। এখন তো আর আগের মতো ওই কর্মকাণ্ডটা তারা করতে পারছে না বা করা সম্ভব না। তাহলে তো এমনিতেই তাদের জনসমর্থন কিন্তু অলরেডি একেবারে তলানিতে। আমরা তাদের যে মিছিল টিছিল এখন দেখি 15-20 জন 30 জনের বেশি কিন্তু আর হচ্ছে না। তো এই মতো অবস্থায় যেহেতু রাজনৈতিক দল, তারা তো আর আগের মতো মাপটাপ করতে পারবে না। তাহলে কী করতে হবে? তাহলে
এরা এই যে স্লোগান টান যেগুলো দিচ্ছে, যাতে করে এদেরকে আবার ধরবে, এদেরকে ধরে নিয়ে হাজতে ঢুকাবে, আর তখন হয়তো বা এদের পিছনে আবার লোক জড়ো হবে এবং আবার হয়তো এরা আগের মতো সেই ভাবমূর্তি তারা ফিরে পাবে। এটাই কিন্তু তাদের প্রথম টার্গেট। এখন প্রশ্ন হচ্ছে যে এরা কি আসলে নিজের বুদ্ধিতে এই ধরনের স্লোগান দিয়েছে? কারণ এরা বলছে যে ওয়াকার না হাসনাত, তো এটা তো ভয়ঙ্কর স্লোগান, এটা তো রীতিমতো রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার সামিল, তাই না? একটা দেশের সেনাবাহিনী প্রধানের এগেনস্টে যদি কোনো রাজনৈতিক দলের পোলাপাইনরা যদি স্লোগান দেয় যে সেনাবাহিনী প্রধান না হাসনাত, তো তারা যদি বলে যে হাসনাত অর্থাৎ কোনো ব্যক্তি, তাহলে তারা কী বলতে চাচ্ছে? তারা এখন দেশের প্রচলিত যে সিস্টেম, প্রচলিত যে শাসন ব্যবস্থা, প্রচলিত যে সরকার, এটার এগেনস্টে তারা বিদ্রোহ ঘোষণা করছে, তাই না? অর্থাৎ এরা একবারে সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে গোটা বাংলাদেশ দখল করতে চায় এবং কোনো রকম নির্বাচন ম্যান্ডেট জনসমর্থন ছাড়াই। তো এটাকে কি বলে? বিপ্লব না? এটাকে তো আমরা বিপ্লবী বলি, এবং সেই বিপ্লবটা কিন্তু রাষ্ট্রের এগেনস্টে, রাষ্ট্রের পক্ষে না। বিষয়টা এমন না যে এরা রাষ্ট্রের পক্ষে, কারণ গত 7.5 মাস ধরে এরা যে কর্মকাণ্ড যেগুলো করছে, তাতে এমনকি এদের কট্টর সমর্থক যারা ছিল তারাও তো এদের পিছন থেকে সরে গেছে, এদের সমালোচনা করে এখন। এবং ঠিক সেই কারণে এরা এখন বিভিন্ন জায়গায় যখন যে মিটিং টিটিং করতে যায়, সেখানে গিয়ে কিন্তু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। এদেরই সতীর্থরা এদের উপরে হামলে পড়ে। কেন হামলে পড়ে? কারণ এদের সতীর্থরা দেখছে যে এরা যখন এই সমন্বয়ক হিসেবে যখন এই অন্তর্বর্তী এই গণঅভ্যুত্থান ঘটালো, এরপরে এরা যে পোস্ট পজিশন পেয়ে গেল, যে সুযোগ সুবিধা, প্রশাসনিক ক্ষমতার ব্যবহার ইত্যাদি পেয়ে গেল, একই সঙ্গে আর্থিক যে আনুকূল্য তারা পেয়ে গেল, তো সবাই তো সেই সুযোগগুলো পায় নাই। আর ওই অন্য সবাই তারা মনে করে যে এই হাসনাত, এই সার্জিস, এরা তো এমন কিছু না, তো এরা সব কিছু পাইলো, আমরা তো কিছুই পাইলাম না। অর্থাৎ এখানে হলো ব্যক্তি স্বার্থের সংঘাতের কারণেই এরা বিভিন্ন জায়গায় গিয়ে তারা কিন্তু প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। ফলে হচ্ছে কি, এদের যে জনসমর্থন আগে যা ছিল, এদের নিজেদের মধ্যের লোকজনের মধ্যেই এদের জনসমর্থন এখন তলানিতে, আর সাধারণ মানুষ তো এখন এদের বিরুদ্ধে প্রচণ্ড রকম বিরক্ত। তো বিরক্ত হলেও এতদিন ধরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এদের পিছনে ছিল, এবং একই সঙ্গে সেনাবাহিনীও কিন্তু এদেরকে পাহারা দিয়েছে। আমরা দেখেছি এরা বিভিন্ন জায়গায় যাইতো, স্কট দিয়ে নিয়ে যাইতো এই সেনাবাহিনী, তাই না? এখন হঠাৎ করে খেয়াল করলো বা হঠাৎ করে আমরা নজর করছি এই সমন্বয়ক যারা এনসিপি, তো তারা এখন সেনাবাহিনীর এগেনস্টে লেগে গেছে, এবং তারা দেখতে পাচ্ছে যে সেনাবাহিনী এখন আর তাদের কথা শুনবে না, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে এরা এদের নিজের বুদ্ধিতে এই কথাগুলো বলছে কিনা? অবশ্যই না। আমি আগের একটা ভিডিওতে বলেছি যে এই 2 দিনের পোলাপাইন এগুলোর মাথায় এত বুদ্ধি নাই যে এরা এই হাসনাত না ওই ওয়াকার এই ধরনের ভয়ঙ্কর স্লোগান দিবে। এটা দিচ্ছে এদের পিছনে যারা এদেরকে নেতৃত্ব দেয়, অর্থাৎ এদের পিছনে অন্য যে রাজনৈতিক শক্তি আছে, যারা ছলে বলে কলে কৌশলে নানা কায়দায় ক্ষমতায় যেতে চায়। যেমন 5 আগস্টের যে গণঅভ্যুত্থান যেটা আমরা দেখছি, আমরা তো এখন জানি যে এটা ছিল আসলে কমপ্লিটলি মানুষকে একটা ধোঁকা দেওয়ার মতো ব্যাপার, তাই না? এরা যে আন্দোলন শুরু করেছিল সেটা ছিল কি কোটা আন্দোলন, তাই না? ওরা সর্বপ্রথমে যদি বলতো যে আমরা সরকার পতনের আন্দোলন করছি, তাহলে আমরা দেখতাম যে কত মানুষ তাদের পিছনে থাকতো। এবং এখন তো আমরা আস্তে আস্তে টের পাচ্ছি যে এদের পিছনে বিদেশি অর্থ, বিদেশি শক্তির মদত, এবং একই সঙ্গে ভয়ঙ্কর যে ব্যাপার, যেটা নাকি একবার সাখাওয়াত হোসেন, ওই যে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত, উনি বলছিলেন যে সমস্ত ছেলেফেলে মারা গেছে, দেখা যায় তাদের শরীরে 7.62 বোরের যে বুলেট পাওয়া যাচ্ছে, যেটা নাকি বাংলাদেশের সেনাবাহিনী বা পুলিশ কেউ ব্যবহার করে না। তাহলে এগুলো কোথা থেকে আসলো? এগুলো কাদের গুলিতে মারা গেছে? তো এখন তো পরিষ্কার, দেশের কাছে তো এখন পরিষ্কার, আমরা মিডিয়ার যুগে বসবাস করি, কোনো ইনফরমেশন তো এখন গোপন করার কোনো সুযোগ নেই, তাই না? ফলে হচ্ছে কি, দেশের মানুষও বুঝতে পারছে যে আসলে তো তাদেরকে প্রতারিত করা হয়েছে, এবং এমন একটা শক্তি এই ছেলেফেলেগুলোকে ব্যবহার করে এই প্রতারণাটা করেছে, যারা নাকি দেশের জন্য মঙ্গলজনকও না, দেশের জন্য তারা মঙ্গলজনকও না। কারণ বর্তমান ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তারা যে রাজনৈতিক দর্শন অনুসরণ করে,
তারা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশ তখন একেবারে অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পুরো একেবারে তালেবানদের ওই যে আফগানিস্তানের চাইতেও কিন্তু খারাপ খারাপ অবস্থার দিকে ধাবিত হবে। এর কারণ হচ্ছে আফগানিস্তান বিশাল একটা দেশ, লোক সংখ্যা কিন্তু কম, খেয়াল করতে হবে। আফগানিস্তান বিশাল একটা দেশ, লোক সংখ্যা কিন্তু খুবই কম, বাট বাংলাদেশ ছোট্ট একটা দেশ আর লোক সংখ্যা বিশাল বেশি। এই ছোট বাংলাদেশটা, এখানে তো বেসিক্যালি উর্বর ভূমি ছাড়া আর কোনো রিসোর্স নেই। এখানে আমরা হয়তো মনে করেন যে খাদ্যশস্য খুব ইজিলি আমরা এখানে উৎপাদন করতে পারি ছাড়া আর কি কোনো ন্যাচারাল রিসোর্স এই বাংলাদেশে আছে? না, নাই। এবং বাংলাদেশকে একেবারে প্রায় সর্ব ক্ষেত্রেই বৈদেশিক আমদানির উপরে নির্ভর করতে হয়, বৈদেশিক বাণিজ্যের উপরে নির্ভর করতে হয়, বৈদেশিক কূটনৈতিক সম্পর্কের উপরে নির্ভর করতে হয়। তো যে শক্তিটা এই পোলাপাইনগুলোর পিছনে থেকে এদেরকে এই ধরনের ভয়ঙ্কর স্লোগান দিয়ে এদেরকে একেবারে ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে, যাদের মূল লক্ষ্যই হচ্ছে বাংলাদেশে একটা হযবরল পরিস্থিতি তৈরি করা এবং সেনাবাহিনীকে জনগণের এগেনস্টে দাঁড় করিয়ে দেওয়া, এবং সেনাবাহিনী যাতে এদেরকে ধরলে পরে আবার একটা হযবরল পরিস্থিতি তৈরি হয়। তো ওই শক্তিটা তারা চিন্তা করছে যে এখনই যদি ইলেকশনটা হয় তাহলে তারা ক্ষমতা আসতে পারবে না, জিততে পারবে না, তাহলে কী করতে হবে? নির্বাচন দীর্ঘায়িত করতে হবে। তো এখন পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, এদিকে বিভিন্ন রাজনৈতিক দল তারা বলছে যে তাড়াতাড়ি ইলেকশন দাও, ওদিকে ইউনূস সাহেবও বলছে ডিসেম্বরে ইলেকশন দিব। তো তাই যদি হয় তাহলে এই যে আন্দোলনের পিছনে যারা নেপথ্য শক্তি তারা চিন্তা করছে তাহলে আমরা যে আন্দোলন করলাম তাহলে আমাদের কোনো ফায়দা তো হবে না, হচ্ছে না, কোনো সম্ভাবনা তো নাই। তাহলে কী করতে হবে? ইলেকশনকে দীর্ঘায়িত করতে হবে, ঝামেলাপূর্ণ করতে হবে, দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে হবে, এবং তাহলেই দেশ এবং বিদেশ সব জায়গায় বলা যাবে যে দেশে অরাজক পরিস্থিতি চলছে এবং চলছে। অতএব এখানে নির্বাচন কীভাবে হতে পারে? অর্থাৎ সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসও এই কথা বলবে। যদিও এখন বলছে ডিসেম্বরে ইলেকশন দেব, কিন্তু দেশের পরিস্থিতি যদি খারাপ হয় তখন ডক্টর মোহাম্মদ ইউনূসও তো বলবে এই অবস্থায় আমি নির্বাচন দেবো কী করে। এবং সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসও তো বস্তুত তাদেরই ফরমায়েশে এই বর্তমানে বাংলাদেশ সরকার চালাচ্ছে, তাই না? বাংলাদেশের জন্য এই যে বিগত কয়েক বছর ধরে কি ভয়ঙ্কর রকমভাবে মেটিকুলাসলি যে প্ল্যান করে বাংলাদেশকে যে কোন দিকে ধাবিত করার জন্য চেষ্টা চালানো হয়েছে, এই যে আসিফ মাহমুদ যে নাকি ওই যে একজন উপদেষ্টা, তাই না, সে দেখলাম যে একটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানে ক্লিয়ার কাট বলছে যে 5 আগস্টে যদি গণঅভ্যুত্থান সফল না হতো, সামহাও ওটা যদি ফেল মারতো, সে করে ক্লিয়ার কাট বললো যে তাহলে আমরা সশস্ত্র সংগ্রাম করতাম, মানে সশস্ত্র আন্দোলনের ডাক দিতাম গুলিবন্দুক নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এই গুলিবন্দুক তারা কোথায় পেত, বা তাদের হাতে, তার মানে হচ্ছে যে তাদের কাছে অলরেডি অনেক গুলিবন্দুক আছে কি, তাই না? তা না হলে সশস্ত্র বিপ্লবের ডাক কীভাবে দিতে পারে? এইবার তাহলে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের ভিতরে আসলে কী ঘটনা ঘটে যাচ্ছে। এবং এই যে সশস্ত্র বিপ্লবের ডাক যে তারা দিত, কাদের পক্ষে দিত, এটা বুঝতে তো নিশ্চয়ই বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই। এখন 5 আগস্ট গণঅভ্যুত্থান হয়েই গেছে, সশস্ত্র বিপ্লবের আর কোনো প্রয়োজন পড়লো না, ইটস ওকে, ফাইন। এখন এরা স্ট্র্যাটেজি চেঞ্জ করছে, ঠিক আছে, সশস্ত্র বিপ্লব করে বাংলাদেশ জয় করে ওই যে ইয়ের মতো, ওই যে কিউবার ফিডেল ক্যাস্ট্রোর মতো, অথবা ভ্লাদিমির ইলিস লেনিনের মতো সোভিয়েত রাশিয়ার, অথবা মাও সেতুংয়ের মতো সশস্ত্র বিপ্লব ছাড়াই যদি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে যদি করা লাগতো সেটা করতো, বাট সেটা ছাড়াই যেহেতু হয়ে গেছে এখন, তাহলে তাদেরই তো দেশে এখন ক্ষমতায় বসতে হবে, তাই না? কিন্তু হঠাৎ করে তারা আবিষ্কার করলো দেশের জনগণ সম্ভবত তাদেরকে মেনে নিতে রাজি না, কারণ এই ইনফরমেশন টেকনোলজির যুগে দেশের মানুষ যতই ধার্মিক হোক, ধর্মান্ধ হোক, তারা যদিও বাংলাদেশে হয়তো ইসলামিক খিলাফত চায়, ইসলামী শাসন চায়, এটা তাদের হয়তো হৃদয়ের আকুতি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন চতুর্দিকে বাইরে তাকায় তখন তো তারা স্পষ্ট বুঝতেও পারে যে ওইগুলো হলে পরে তাদের তো না খেয়ে থাকতে হবে। এখানে সমস্যা হচ্ছে যে ওই যে মডারেট শ্রেণীর মুসলমান বলি না, মিডল ক্লাসের, ওরা ভয়ঙ্কর ধর্মান্ধ ঠিকই, ওরা মনে মনে বাংলাদেশে ইসলামী শাসন চায়, সেটাও ঠিকই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটার বাস্তবায়ন চায় না। বাস্তবায়ন এই কারণে চায় না কারণ তাদের তো বহির্বিশ্বের সাথে যোগাযোগ আছে, তারা কিছুটা হলেও জিওপলিটিক্স বোঝে, এবং যে কারণে তারা এটাও বুঝে যে যদি সেটা হয় তাহলে তাদের অবস্থা হবে আফগানিস্তানের মতো। তাহলে এরা যে রসে বসে থাকে, খায়, চলে ফেরে, তারা মদও খায়, আবার মসজিদেও যায়,
এইটা তো আর করা যাবে না। এবং অ্যাট দ্য সেম টাইম ওইটা না করতে পারুক, স্বাভাবিক জীবনযাত্রাতে ধ্বংস হয়ে যাবে, বাংলাদেশ যে দুর্ভিক্ষ মহামারীর সম্মুখীন হবে, এই কমন সেন্সটা তাদের মধ্যে কাজ করে। সুতরাং তারা মনে মনে ঠিকই চায় যে দেশে তো ইসলামী শাসন হলে ভালোই হতো, বাট অ্যাট দ্য সেম টাইম বাস্তবে কিন্তু সেটা চায় না। তারা কিন্তু প্রচণ্ড রকমের যে মানসিক দোলাচলের মধ্যে থাকে, এবং বাংলাদেশের মানুষের মানসিক এই যে দোদুল্যমানতা কিন্তু এখানে, হ্যাঁ 100% শরিয়া শাসন হয়তো চায় ওই মাদ্রাসায় পড়ুয়া যে লোকজন পোলাপাইন আছে তারা, কারণ তাদের কিন্তু হারানোর কিছু নেই। খেয়াল করতে হবে মাদ্রাসায় যে পোলাপাইনগুলো পড়ে, বিশেষ করে কমই, তো সেখানে কারা পড়াশুনো করে? এতিম, গরিব, মিসকিন, তাই না? এই জগতে তো তাদের কোনো কিছুই নেই, তাদের ধন নেই, সম্পদ নেই, ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে বাংলাদেশে ইসলামী শাসন চালু হলে তাদের তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ তারা চায়, বাট বাংলাদেশের মিডিল ক্লাস লোকজন ওই মাদ্রাসা পুরো ছেলেদের থেকে কম ধর্মান্ধ না, বরং অনেক ক্ষেত্রে আরও বেশি। কিন্তু এরা মনে মনে অথবা স্বপ্নে বাংলাদেশে ইসলামী শাসন চায়, কিন্তু বাস্তবে চায় না। এটাই হলো বাংলাদেশের মানুষের মূল মেন্টাল সাইকোলজিক্যাল প্রবলেম। তারা হলে কী চায় তারা নিজেরাও জানে না। তো যাই হোক, কিন্তু বাংলাদেশে একটা গোষ্ঠী আছে যারা কিন্তু বস্তুত হয় বিপ্লবের মাধ্যমে অথবা মনে করেন যে নির্বাচনের মাধ্যমে ওই শাসন ঠিকই কায়েম করতে চায়, বাট পৃথিবীর সামনে দেখাতে চায় যে তারা গণতান্ত্রিক। এখানেই এই সমস্যাটা। বাংলাদেশে একটা গোষ্ঠী আছে যারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, কিন্তু পৃথিবী থেকে দেখাতেছে যে আমরা গণতান্ত্রিক সরকার, আমরা ইসলামী শাসন না। তার মানে তারা নিজেরাও কিন্তু মানে ব্লাফ দিতে চায় সারা বিশ্ববাসীকে, এবং সেটা আমরা দেখেছি। যারা নাকি মনে করেন বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, তাদের মুখ থেকে তো গণতন্ত্র, বাক স্বাধীনতা, নারী পুরুষ বা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার, এই বিষয়গুলো তো আসে না। কারণ ইসলামী শাসনে তো এই সমস্ত বিষয় নাই, কি আছে? এখন যারা ইসলামী শাসন কায়েম করতে চায় তারাই যদি আবার বলে যে আমরা গণতন্ত্র চাই, আমরা সব মানুষের সমান অধিকার চাই, নারী পুরুষের সমান অধিকার চাই, এগুলো, তারপরে নারীরা কি পোশাক পরবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এই সমস্ত কথাবার্তা যে বলে, এগুলো কি মুখরোচক কথা না, মানুষকে ধোঁকা দেওয়ার কথা না? অর্থাৎ এরা ইসলামী শাসন কায়েম করবে গণতান্ত্রিক পদ্ধতিতে, এবং পরবর্তীতে তারা সারা বিশ্বকে ধোঁকা দিয়ে বলতে চায় যে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমে আসছি। এখন এদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই বস্তুত এখন বাংলাদেশে একটা হযবরল পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে করে অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার আরও 4-5 বছর ক্ষমতায় থাকে, অন্তত 4-5 বছর না হোক, অন্তত 2-3 বছর ক্ষমতায় যাতে থাকে, এইটার একটা গ্যারান্টি দিতে হবে বা এইটার একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু বর্তমানে যেভাবে চলছে, আন্তর্জাতিক ভয়ঙ্কর চাপের মধ্যে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর ওইটা পারছে না। তার কিন্তু ইচ্ছা ছিল ওইটাই করা, কিন্তু এখন সে এমন চাপের মধ্যে পড়ছে যে সেইটা আর সম্ভব না, অর্থাৎ ইলেকশন আর দীর্ঘায়িত করা সম্ভব না। আর ঠিক তখনই এই যারা নাকি বাংলাদেশে সত্যিকার অর্থে ওই যে শরিয়া কায়েম করে আবার গণতান্ত্রিক দেখাতে চায়, তারা কি করছে, এই পোলাপাইনগুলারে, এই সমন্বয়ক এদেরকে রাস্তায় নামিয়ে দিয়ে সেনাবাহিনীর সাথে ক্লাশ তৈরি করার চেষ্টা করছে, যাতে করে দেশে একটা হযবরল পরিস্থিতি তৈরি হয়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যাতে করে ইলেকশনটা দীর্ঘায়িত করা যায়। জাস্ট সিম্পল ইজ দিস। অজুহাত হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করছে, অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। কি ভয়ঙ্কর স্ববিরোধিতা, তাই না? এই সমন্বয়করা আজকে থেকে কয়েক মাস আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোর্টে একটা রিট দাখিল করছিল না, এরাই তো এটা তুলে নিয়ে আসছিল। তো এরা নিজেরাই তো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না বলে মুচলেকা দিল, এই কয়েক মাস আগে সেটা করলো না, করার পরে এখন এটা আবার একই অজুহাতে এরা এই ঝামেলাটা কেন ভাগাচ্ছে? আসলে বিষয়টা এখানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ এখানে কোনো ফ্যাক্টর না, ওদের একটা অজুহাত দরকার, এই জন্যে আওয়ামী লীগ। মূল উদ্দেশ্য হচ্ছে দেশে বিশৃঙ্খলা তৈরি করে দেশটাকে পিছনে নিয়ে যাওয়া, দেশটাকে গুহার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া, প্রাগৈতিহাসিক যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া। এখন বাংলাদেশের মানুষ যদি চায় যে ঠিক আছে তারা প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাবে এদের সাথে তাল মিলিয়ে, শোকে, এটা তাদের ইচ্ছা। এখন যদি তারা আবার চায় যে না আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলবো, ঠিক আছে, সেটাও তাদের ইচ্ছা। দেখা যাক তারা কী আসলে চায়। ধন্যবাদ।